জয় হিন্দ। ঘাটাল লোকসভাবাসী, আমার গুরুজন, মা, ভাই, বোনেরা, আপনাদেরকে আমি স্যালুট করি, শ্রদ্ধা জানাই। আমি ভারতীয় সেনাবাহিনীর পূর্ব সৈনিক। আজ আপনাদের অনুরোধ করছি, আপনাদের অতি মূল্যবান মাত্র 10 মিনিট আমাকে দিন। আমার কথা শুনুন। আমি ডক্টর উজ্জ্বল কুমার ঘটক। আমি ম্যানেজমেন্টে পিএইচডি কোয়ালিফাই করেছি। আমি ভারতীয় সেনার নৌসেনা বিভাগে 20 বছর এক সৈনিকের কর্তব্য পালন করার সুযোগ পাওয়ার জন্য আমার জন্মভূমি ঘাটালের মাটিকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি। একজন সৈনিকের কঠোর পরিশ্রম এবং ডিসিপ্লিন লাইফের সম্বন্ধে আপনারা অবগত আছেন। ভোর 4টে থেকে উঠে ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়াম ইত্যাদি শুরু হয়। তারপর প্যারেড ট্রেনিং, অফিস ডিউটি, স্পোর্টস, নাইট ডিউটি চলতেই থাকে। 24 ঘন্টায় ওদের ডিউটি। ঝড় বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয়, পুজো, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, ঈদ, মহরম, বড়দিন, যাই হোক না কেন, কোনো সৈনিকের ডিউটি প্লেস ছাড়ার কোনো অধিকার নেই। বছরে 2 মাস মাত্র ছুটি, তাও আপনার ইচ্ছা মতো আসতে পারবেন না। সেনাবাহিনীতে কার্গিল যুদ্ধের সময় অপারেশন তলোয়ারে আমি অংশগ্রহণ করি। একজন শত্রু দেশের বর্ডারের কাছে আমাকে পাহারা দিতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক জওয়ান মারাও গেছেন, আপনারা ভালোভাবেই জানেন। এছাড়া আমি এলটিটি অপারেশন তাসা, ভারত আমেরিকা জয়েন্ট এক্সারসাইজ, যাকে যুগ্ম যুদ্ধাভ্যাস বলা হয়, ইত্যাদি বিভিন্ন কিছুতে অংশগ্রহণ করার সুযোগ পাই। আপনারা জানেন যে একজন সৈনিকরা যুদ্ধাভ্যাস, মিলিটারি অপারেশন ইত্যাদিতে যাওয়ার জন্য হাইলি মোটিভেটেড থাকে, খুবই চরম উৎসাহে থাকে। কখনোই বারণ করে না যে আমি যাব না, উল্টে যাওয়ার জন্য সবসময় ভলেন্টিয়ার হয়। আর সুযোগ না পেলে অনেক দুঃখী হয়ে যায়, কারণ সৈনিকের মধ্যে সেলফ মোটিভেশন, নিজের উৎসাহ, টিম স্পিরিট, দেশের জন্য জীবন উৎসর্গ করা ইত্যাদি সবকিছুর উৎসাহ বা জজবা পরিপূর্ণ থাকে। সৈনিকরা খুবই অল্প বয়সে সেনাবাহিনীতে ভর্তি হয়, অর্থাৎ চাকরি পায়। তাই তাদের প্রাথমিক সিভিল পড়াশোনার যোগ্যতা, যেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, খুব সম্ভব হলে গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার পর্যন্তই থাকে। আমিও বিএসসি ফিজিক্স অনার্স ফার্স্ট ইয়ারে পড়া অবস্থাতেই সেনাতে চাকরি পাই। সেনাবাহিনীতে অনেক রকমের পড়াশোনা হয়, অনেক রকমের ট্রেনিং হয়। প্রায় পুরো সেনাবাহিনীর অর্ধেক জীবন ট্রেনিং এবং পড়াশোনাতেই কাটে। তারপরে খুবই কম সময় পায় একজন সৈনিক বাইরের জগতের সাথে নিজের উচ্চশিক্ষা করতে। যারা ডিউটির পর নিজেদের রেস্ট করা বা নিজেদের স্পেয়ার টাইম 4-5 ঘন্টা পায়, সেটা টিভি না দেখে বা বন্ধুদের সাথে আনন্দ না করে পড়াশোনা করে, তারাই পারে উচ্চশিক্ষা লাভ করতে। তাই পুরো ভারতীয় সেনাবাহিনীর মাত্র কিছুই পার্সেন্ট পাবেন, 2-4% যারা পিজি করতে পেরেছে, আর 1% বা তার থেকেও কম পাবেন যারা পিএইচডি বা রিসার্চে পড়াশোনা করতে পেরেছেন। আপনাদের আশীর্বাদে আমি MBA হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, MA ইংলিশ, ল এবং পিএইচডি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পাস করেছি। তার জন্যই ঘাটালের ভূমিকে, যেখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেছিলেন, সেই মাটিকে প্রণাম জানাই। সেই মাটি থেকেই আমি উচ্চশিক্ষা করার অনুপ্রেরণা পাই। যে বিদ্যাসাগর মহাশয় রাস্তার আলোয় পড়তেন, যিনি নিজের অবসর সময়ে আনন্দ না করে পড়াশোনা করতেন, অনেক কষ্টের মধ্যে পড়াশোনা করতেন, আমরা সবাই জানি। সেই বীর সিংহের বিদ্যাসাগর মহাশয়ের অনুপ্রেরণায় আমি সৈনিকের কঠোরতম জীবনের মধ্যেও পড়াশোনা করি। সৈনিকের জীবন থেকে অবসর নিয়ে আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ডিফেন্স জয়েন্ট এডুকেশন রিসার্চ প্রোগ্রামের দ্বারা নিজেকে উৎসর্গ করে, যাতে সেনাবাহিনীর সার্ভিসম্যান, এক্স সার্ভিসম্যানরা আরও সিভিলে পড়াশোনায় যোগ্যতা করে এবং তারপর মাথা উঁচু করে বাইরে সিভিলে তাদের নিজেদের জীবন শুরু করতে পারে, সেই কাজে নিজেকে যুক্ত করেছি। বর্তমানে ভারতীয় সেনা এবং বিশ্ববিদ্যালয়ের যুগ্ম শিক্ষার একাডেমিক অ্যাডভাইজার পদে আমি কাজ করি, যেটাকে উপদেষ্টা বলবেন বাংলাতে। এই সফলতার জন্য 3 সেনার যুগ্ম মুখ্যাধ্যক্ষ, যেমন স্থলসেনা, নৌসেনা, বায়ুসেনার অধিকারীরা আমাকে তাদের কার্যালয়ে ডেকে অভিবাদন করেন এবং এই নতুন কাজ করার প্রশংসা করেন। এটা একটা সৈনিকের জীবনে খুবই গর্বের মুহূর্ত, যখন 3 জন সেনাধ্যক্ষ সরাসরি আমাকে ভালো কাজ করার জন্য তাদের অফিসে ডেকে প্রশংসা করেন। এই কারণে মহামহিম রাষ্ট্রপতিজির সাথেও আমার দেখা করার সুযোগ হয়। রাষ্ট্রপতি ভবনেও উনি খুবই খুশি হন আমার বর্তমান কাজে এবং নিজেকে সেনাবাহিনীতে এবং সেনাবাহিনী থেকে রিটায়ার করার পরও সেনাবাহিনীতে কাজ করার জন্য উৎসর্গ করার জন্য। একজন সৈনিক হিসাবে সার্বজনীন ক্ষেত্রে কাজ করার অনুপ্রেরণা পেয়ে সেই নিষ্ঠা এবং সেই একাগ্রতার সাথে রাজনীতির মাধ্যমে আমাদের ঘাটালের মানুষদের পাশে থাকার ইচ্ছা আমার মধ্যে জাগরিত হয়। আমি একজন সৈনিক হিসাবে আপনাদের আশ্বস্ত করতে চাই যে দৃঢ় সংকল্পের সাথে, লয়ালিটি, ডিসিপ্লিন এবং পারসিভারেন্সের সাথে একজন সৈনিক যেভাবে বর্ডারে কাজ করে, যেভাবে দৃঢ়ভাবে টিকে থাকে নিজের ডিউটি স্থলে, চাই যাই হোক, চাই মৃত্যু পর্যন্ত হোক, সেইভাবে আপনাদের পাশে থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের সমস্ত কাজের মধ্যে যুক্ত থেকে এক নতুন ঘাটালকে দেখতে চাই আপনাদের চোখে, আপনাদের সাথে। পারবেন না একজন সৈনিককে নিজের মনের মধ্যে জায়গা দিতে? নিশ্চয়ই পারবেন। এটা আমার বিশ্বাস যে আমার ঘাটালের মা বোনেরা ভারতীয় সৈনিকদের অনেক শ্রদ্ধা করেন। আমি আপনাদের মতোই গরিব ঘরের সন্তান। আমি কোনো সিনেমার পর্দার হিরো নই, যেখানে হিরো 2 থেকে 3 ঘন্টার মধ্যে সব সমস্যার সমাধান করে দেন।
আমি বাস্তবের সৈনিক, যাদেরকে সবাই সম্মানের সাথে রিয়েল হিরো বলে থাকেন। তাই আপনাদের কাছে অনুরোধ, অনেকবারই ভোট দিয়েছেন আপনারা, অনেকবারই কোটিপতি আরবপতি প্রার্থীকে আপনারা ভোট দিয়েছেন। ক্রিমিনাল প্রার্থীদেরকে, যারা মানুষের টাকা লুটে নিয়েছেন অথবা বেআইনি কাজ করার জন্য যাদের বিরুদ্ধে সিআইডি সিবিআই দ্বারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কেস চলছে, অনেকবারই রাজনীতিক নেতাদের বংশের লোককে ভোট দিয়েছেন। সে নেতার ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন বা ভাইপোই কেউ না হোক। রাজনীতির ফ্যামিলি বিজনেস ভাবেন যারা রাজনীতিকে, অনেকবারই ভোট দিয়েছেন তাদেরকে। করাপশনে দাগি, ঘুষখোরি সরকারি পুলিশ অফিসারদেরও ভোট দিয়েছেন, যারা সরকারি ক্ষমতার অপব্যবহার করেন নিজস্ব স্বার্থসিদ্ধি, ধন দৌলত বৃদ্ধি করার জন্য। তারপর ধরা পড়ে গেলেই জনপ্রতিনিধি হয়ে যান, মানুষের সেবা করার লোভ দেখিয়ে আবার আমাদের টাকা সরকারিভাবে দাদাগিরির সাথে ডাকাতি করার জন্য তারা আবার প্রার্থী হয়ে যান। অনেকবারই ভোট দিয়েছেন রূপালী পর্দার সিনেমা হিরোকে, যিনি প্রার্থী হন সরকারি ক্ষমতা, লাল গাড়ি, ভিভিআইপি জীবন বাঁচার জন্য, কিন্তু কন্টিনিউ সিনেমা জগতের মধ্যে থেকেই যান এবং থাকতে আরও বেশি ভালো লাগে অনেক টাকা কামানোর সুযোগ পাওয়ার জন্য। মনে রাখবেন, রূপালী পর্দার হিরো কিন্তু বাস্তবের হিরো নয়। তিনি ভোটে জিতার পরেও সিনেমা ছাড়বেন না। লোকসভার ভোটে তো জিতবে, কিন্তু কোনোদিন লোকসভাতে অ্যাটেন্ডেন্স দেবেন না। ঘাটালের মানুষের সমস্যা ইস্যু উঠিয়ে লোকসভাতে লড়াই করবেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো কিছুই আপনাদের জন্য আদায় করতে পারবেন না, কারণ কোনো কিছু আদায় করতে গেলে সংগ্রাম করতে হয়, নিজের অবস্থানে টিকে থাকতে হয়। কোনো বাচ্চা যেমন না কাঁদলে মাতাকে দুধ দেয় না, তেমনি ঘাটালের সমস্যা নিয়ে লোকসভাতে তোলপাড় করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টকে টাকা দিতে বাধ্য করাতে হবে, আন্দোলন করতে হবে, ডিমান্ড করতে হবে, সৈনিকের মতো সংগ্রাম করতে হবে। তবেই আমাদের যে ডিমান্ডেড প্রজেক্টস, যে ঘাটালের সমস্যা, তবে সেগুলো পুরো হবে। মনে রাখবেন যে রূপালী পর্দার হিরো ভোটে জিতার পরেও সিনেমা ছাড়েন না, বরং সিনেমা আরও বেশি করে করেন। তিনি রাজনীতিতে কি করবেন? তিনি রাজনীতিতে ইন্টারেস্টেডই নন, কারণ রাজনীতি একটা ফুল টাইম জব। এটাকে সিনেমার হিরো পার্ট টাইম জবের থেকেও তুচ্ছ ভাবেন। তাই এবার ভোট আপনাদের খুব মূল্যবান ভোট। প্রার্থীকে দেখুন, যাকে ভোট দিচ্ছেন তাকে দেখুন, তাকে জানুন, ভাবুন, তার সম্বন্ধে জানার চেষ্টা করুন। আপনাদের ইস্যু নিয়ে লড়াই করার মতো সে উপযুক্ত কিনা, সে আপনাদের সাথে থাকবে কিনা, যে 100% লোকসভাতে গিয়ে অ্যাটেন্ডেন্স দিবে কিনা। লোকসভাতে পশ্চিমবঙ্গের মতো নেতা হওয়ার জন্য দিল্লিতে থাকতে হবে, পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে হবে না, কারণ লোকসভার ভোট দিল্লির ভোট, পার্লামেন্টের নেতা হওয়ার জন্য ভোট। তাই প্রার্থীকে জিজ্ঞাসা করুন, ভোটে জেতার পর কি উনি 100% অ্যাটেন্ডেন্স দিয়ে লোকসভাতে যাবেন, কি শুধুমাত্রই সরকারি সুযোগ পাওয়ার এবং অর্থ উপার্জনের জন্য ভোটে দাঁড়াচ্ছেন, আর তারপর লোকসভাতে 90% অনুপস্থিত থেকে ঘাটালের মানুষের সমস্যা চুলোই যাক, ঘাটালের মানুষ বন্যায় ডুবুক, ঘাটালের মানুষ উচ্ছন্নে যাক, ঘাটালের মানুষ উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হোক, ঘাটালের মানুষের স্বাস্থ্য পরিষেবা নাই হোক, ঘাটালের বেকাররা চাকরি নাই পাক, ঘাটালে শিল্প না হোক, ঘাটাল যাই পারে হোক, তার সিনেমা চলা নিয়েই কথা। সেই অপরাধী পুলিশ অফিসারের টাকা কামানো নিয়েই কথা, অথবা সেই দাগি অফিসার রাতারাতি কোটি টাকা চুরি করে নেবেন, কারণ তিনি জানেন মাথায় বন্দুক ঠেকিয়ে কিভাবে পুলিশ লাইফে তিনি ডাকাতি করেছিলেন। আজ ঘাটাল লোকসভার সমস্যা তো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো লেনাদেনা নেই। সরকারি টাকা আমার আপনার সকলের ইনকাম ট্যাক্স এবং জিএসটির টাকা থেকেই আসে। একটা গরিব মানুষ যদি 2 টাকারও কিছু জিনিস কেনে, তারও ট্যাক্স কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে যায়, ইনকাম ট্যাক্স তো যাই যায়। তাই কেন্দ্রের টাকা, ঘাটাল মানুষেরও জিএসটি এবং ইনকাম ট্যাক্সের টাকা। তাই পশ্চিমবঙ্গ সরকারের অর্থ ভান্ডার এবং কেন্দ্রীয় সরকারের অর্থ ভান্ডার, ওই দুটি অর্থ ভান্ডার আমার আপনার সকলের। কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন না এটা আমি করে দিয়েছি, কোনো প্রধানমন্ত্রী বলতে পারেন না আমি করে দিয়েছি। কি বলবেন প্রধানমন্ত্রী? উনি তো কিছুই করে দেননি, কারণ ওনারা ভাবেন যে এই টাকাটা ওনাদের ফাদার্স প্রপার্টি, ওনাদের এটা বাপের সম্পত্তি। প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, আপনার সম্পর্ক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে খারাপ হতেই পারে, তাই পশ্চিমবঙ্গের দাগি মন্ত্রীরা চোর হতেই পারে, সিবিআই এবং কোর্ট তাদের জেলে পুরে দিতে পারেন এবং পুরবেনও, কিন্তু ঘাটাল লোকসভার মানুষরা তো কিছু দোষ করেননি। প্রধানমন্ত্রী আপনি তো বলতেন যে আমার সবাই সমান, সবকা সাথ সবকা বিকাশ। তাহলে প্রধানমন্ত্রী গত 5 বছরে আপনি ঘাটালের জন্য কি করেছেন? কিছুই করেননি। প্রধানমন্ত্রী তো শুধু বলেন 70 বছর কংগ্রেস যা করেনি দিল্লির গদি থেকে 5 বছরে উনি তার জন্য করবেন, কিন্তু 5 বছরে উনি ঘাটালের জন্য কি করেছেন? আপনি তো বলেন যে আমি সবার সাথে আছি, তাই ভারতের অন্য রাজ্য এবং পশ্চিমবঙ্গের অন্য শহরের কথা একইভাবে তো আপনি ভাবেন না। আমি ভাবছি গত 10 বছর ধরে ঘাটালের জন্য কেন্দ্র সরকার কি করেছেন। তবুও তো ঘাটালে কোনো রকমেরই কিছু সুবিধা নেই, ঘাটালে ট্রেন পরিবহন নেই, ঘাটালে লোকসভার মধ্যে কোনো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই, উচ্চশিক্ষা কারিগরি শিক্ষার কোনো ব্যবস্থা নেই। আমি গোটা ঘাটাল লোকসভার কথা ভাবছি, আমি গোটা ঘাটাল লোকসভার কথা ভেবেই বলছি, আমি পশ্চিমবঙ্গের সাথে তুলনা করছি না, আমি ঘাটাল থেকে দাঁড়াচ্ছি, তাই ঘাটাল নিয়ে আমার লেনাদেনা থাকবে।
গ্রামে গ্রামে মিনিমাম হেলথ সেন্টার এবং ফিজিশিয়ান নেই, ডাক্তার নেই। যে সমস্ত ছেলেমেয়েরা খেলোয়াড় হতার স্বপ্ন দেখে স্পোর্টসম্যান হওয়ার, তাদের কোনো রকমের সরকারি স্পোর্টস একাডেমির ব্যবস্থা নেই। গরিব চাষিদের খেটে খাওয়া মানুষদের অগ্রগতির জন্য কোনো সুযোগ নেই। মেয়েদের কোনো সুরক্ষা নেই। যথেষ্ট উচ্চ মাধ্যমিক স্কুল, ডিগ্রি কলেজ কিছুই নেই। সর্বোপরি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মানে বড় শিল্প কারখানা কিছুই নেই। বেকার সমস্যা কি করে দূর হবে যদি শিল্প কারখানায় ঘাটাল লোকসভার মধ্যে না থাকে? পশ্চিমবঙ্গের সরকার অনেক তো বিশ্ববিদ্যালয় অ্যানাউন্স করেছেন, কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রের ছাত্রছাত্রীদের জন্য ওনার কোনো লেনাদেনা নেই। কারণ ঘাটালের এমএলএরা, ঘাটালের এমপিরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঘাটালের জন্য আদায় করতে পারেননি একটিও মাত্র বিশ্ববিদ্যালয়। সেই কবে বামফ্রন্টের আমল থেকে আমরা জানি মেদিনীপুর শহরে বিশ্ববিদ্যালয় আছে, একটি মাত্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আছে, যেখানে সিটের সংখ্যা খুবই কম। হাই ফার্স্ট ক্লাস পেলে, ফার্স্ট ক্লাসের উপর অনেক বেশি নম্বর পেলে তবে সেই স্টুডেন্টরা ওখানে উচ্চশিক্ষা করার সুযোগ পায়, কারণ সেখানে প্রত্যেক সাবজেক্টের সিটের সংখ্যা ঘাটাল লোকসভার সমস্ত ছাত্রের সংখ্যার থেকে 10%-এরও কম। আজকের সময়ে শুধুমাত্র বিএ পাস করলেই সরকারি ভাবে তুমি জীবনে জীবিকা অর্জন করতে পারবে না। আর ঘাটাল লোকসভা কেন্দ্রে বেশিরভাগই মানুষের গরিব মধ্যবিত্ত, তাই গরিব মা বাবাদের ক্ষমতা নেই বাচ্চাদের উচ্চশিক্ষার জন্য কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, বোম্বে এইসব জায়গায় পাঠিয়ে দেবেন। তাই বিএ পাস করেই ওরা রয়ে যায়, তারপর তারা টিউশন ইত্যাদি করে জীবন জীবিকা নির্বাহ করে। কতজন পশ্চিমবঙ্গের সরকারি চাকরি পায় সে তো আপনারা জানেন, কতজনই বা স্কুল টিচার পায় তো আপনারা জানেন। যদি আপনি পশ্চিমবঙ্গকে দক্ষিণ ভারতের সাথে তুলনা করেন, দক্ষিণ ভারতের রাজ্যের সাথে তুলনা করেন, প্রত্যেক শহরে 3টে থেকে 4টি বিশ্ববিদ্যালয় আছে, 30 থেকে 40টি সুপার স্পেশালিটি হসপিটাল আছে, হাজার হাজার স্বাস্থ্যকেন্দ্র আছে। আমরা জানি পশ্চিমবঙ্গের অনেক মানুষ উচ্চশিক্ষা স্বাস্থ্যের জন্য কিভাবে দক্ষিণ ভারতে পাড়ি দেন। পশ্চিমবঙ্গের এই দুরবস্থার জন্য আমাদের যেমন রাজ্য সরকার দায়ী, তেমনি লোকসভার প্রার্থী দায়ী। কারণ লোকসভার সদস্যরাই পারেন সংগ্রাম করে, লড়াই করে কেন্দ্র সরকারের কাছে সবকিছু ছিনিয়ে আনতে। এটা লোকসভার ভোট, তাই ভাবুন কে পারবে কেন্দ্র সরকারের কাছ থেকে লড়াই করে ছিনিয়ে আনতে। এতদিন আপনারা স্বার্থপর, নিষ্ঠুর এবং দুর্বল লোককেই লোকসভাতে পাঠিয়েছেন। তাই ঘাটাল লোকসভা এরিয়া অনুন্নত থেকে অনুন্নতই রয়ে গেছে। যেখানে বিমানবন্দর নেই, যেখানে রেলওয়ে পরিবহন নেই, যেখানে উচ্চশিক্ষার ব্যবস্থা নেই, যেখানে স্বাস্থ্যের কোনো উন্নতি আজ পর্যন্ত কিছুই দেখা যায়নি, যেখানে বন্যার সমস্যা আজও রয়ে গেছে। আজ জাতীয় আন্তর্জাতিক স্তরে ঘাটালের লোকসভার কটি বা স্পোর্টস পার্সন কি নাম করেছে সে আপনারাই জানেন, নেই বললেই চলে। এর কারণ ঘাটালের লোকসভার গরিব মানুষদের দোষ নেই, দোষ সরকারের, দোষ আমাদের আপনাদের, যারা আমরা এই ধরনের নেতাকে ভোটে জিতাচ্ছি, যারা জিতার পর ঘাটালের এই খেলোয়াড় ছেলে মেয়েদের, এই বেকার ছেলে মেয়েদের, এই গরিব মানুষের কথা তারা ভাবেন না। এত বড় মহামনীষী শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ঘাটালের বিশৃঙ্গা গ্রামে জন্মেছিলেন, যিনি ব্রিটিশ ইন্ডিয়াতে জাতীয় স্তরে কি নাম কি খ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী তো গুজরাটি, তাই উনি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি করেই 5 বছর কাটিয়ে দিলেন। আমি বল্লভভাই প্যাটেলকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উনি কি করে ভুলে গেলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি কিভাবে ভুলে গেলেন? ক্ষুদিরাম বোস ইত্যাদি ব্যক্তিকে উনি কিভাবে ভুলে গেলেন? কারণ ওরা বাঙালি। ওদের ছোট মূর্তিও তৈরি করার জন্য নরেন্দ্র মোদীর কাছে পয়সা নেই। উচিত ছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানকে একটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম হাব বানানো। যদি আমাকে সুযোগ দেন, আমার প্রতিজ্ঞা যে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গোটা বিশ্বস্তরে পৌঁছাতে চাই। তাই ঘাটাল লোকসভা কেন্দ্রের যত ডিমান্ড আছে সমস্ত ডিমান্ডকে আমি কমপ্লিট করার জন্য শপথ গ্রহণ করছি। ঘাটাল লোকসভাকে উন্নত স্তরে পৌঁছাতে চাই। প্রধানমন্ত্রী পারবেন না, কারণ উনি বলেন সবকা সাথ সবকা বিকাশ, আমি বলি সবকা সাথ গুজরাট কা বিকাশ। তাই মনে রাখবেন, একজন সৈনিকই পারেন সমস্ত ধর্ম, জাতি, সম্প্রদায়ের মানুষকে একসাথে নিয়ে চলতে। সমস্ত ধর্মের মানুষরাই সেনাবাহিনীতে একসাথে থাকেন, একসাথে খাওয়া দাওয়া করেন, আবার একসাথেই দেশের জন্য লড়াই করেন। চাই মৃত্যুই কেউ না হোক, একজন আহত সৈনিককেও উঠিয়ে নিয়ে যায় আরেকজন অন্য সৈনিক, সে যে জাতেরই হোক, যে ধর্মেরই হোক, যে রাজ্যেরই হোক। তারা কোনোদিন জানারও চেষ্টা করে না যে সে ও হিন্দু না মুসলমান, আমার পাশের ছেলেটা মুসলিম না খ্রিস্টান, আমার পাশের ছেলেটা অন্ধ্রপ্রদেশের না তামিলনাড়ুর না পশ্চিমবঙ্গের। আপনারা সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা যারা দেখাতে চান, তারা সেনাবাহিনীতে গিয়ে দেখুন। সেনাবাহিনীর মধ্যে সমস্ত জাতের, সমস্ত ধর্মের, সমস্ত রাজ্যের মানুষরা থাকে। কোনোদিন কি কোনো জাত, ধর্ম, কোনো তাদের রাজ্য নিয়ে আন্দোলন হয়, কোনো বিভেদ হয়? কোনো কিছুই হয় না। সেখানে দুর্গাপূজার বিসর্জন বন্ধ হয় না, সেখানে মহরমের প্রসেশন বন্ধ হয় না, সেখানে আবার চার্চের মধ্যে ফাংশনও কোনো বন্ধ হয় না। তাই তাদের একটাই পরিচয় যে তারা হিন্দুস্তানি, তারা ভারতীয়, তারা ইন্ডিয়ান।
তাই আমি ব্যক্তিগতভাবে সমস্ত হিন্দু, মুসলমান, খ্রিস্টান ধর্মের মা ভাই বোনেদের, ব্রাহ্মণ, কায়স্থ, ক্ষত্রিয় ধর্মের ইত্যাদি বর্গের আমার মা ভাই বোনেদেরকে আশ্বস্ত করছি যে আমি সবাইকে নিয়ে চলতে জানি, আমি একজন সৈনিক, আমি সবার সাথে থাকতে জানি, সবার পাতে খেতে জানি, সবার সাথে শুতে জানি, সবার সাথে জীবন দিতেও জানি। গত 27 বছর ধরে আমি সৈনিকের জীবন পালন করছি। আমার একটাই পরিচয় যে আমি ভারতীয় সেনার একটা অঙ্গ ছিলাম। আমি শত্রু দেশ পাকিস্তানকে শত্রু ভাবি, আতঙ্কবাদী সংগঠনদের শত্রু ভাবি, আর যারা গ্রাস করার নীতি নিয়ে, যারা আমাদের দেশকে খাওয়ার নীতি নিয়ে মানসিকতা নিয়ে আসে, সেই দেশকে আমি শত্রু ভাবি। কিন্তু আমি হিন্দুকে শত্রু ভাবি না, আমি মুসলমানকে শত্রু ভাবি না, আমি খ্রিস্টানকে শত্রু ভাবি না, আমি ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়দের মধ্যে কোনো পার্থক্য দেখি না। আমি জানি ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটাই আমাদের পরিচয়, সেটাই আমাদের সম্পর্ক, সেটার মধ্যেই আমাদের থাকতে হয়। আপনারা জানেন যে একজন এমপি কত টাকা পায়? এমপি ল্যাড থেকে গত 5 বছরে 6 কোটি টাকা হিসাবে উনি পেয়েছেন। এর আগের এমপিরাও এইভাবে পেয়েছেন। তাই এত টাকা অ্যাকচুয়ালি কি করে খরচা হয়? অর্ধেকের বেশি টাকাও তো ওনারা মানুষের জন্য খরচা করেন না, বাকি টাকা ওনারা পকেটে পুরে দেন, পার্টি ফান্ডে পুরে দেন। তাই ভোটের সময় অনেক টাকা খরচা করেন, ভোটের সময় আপনাদের হাতে অনেক টাকা দিয়ে দেন, ভোটের সময় আপনাদেরকে অনেক গিফট দিয়ে দেন। কিন্তু মনে রাখবেন, এ টাকা ওদের টাকা নয়, এ টাকা আপনাদের টাকা। আপনারা যদি এই টাকা অংশগ্রহণ করে এই টাকা নিয়ে ওনাদেরকে ভোট দেন, পরের বছরে ডবল টাকা পকেটে ঢুকিয়ে নেবে। যে টাকা আপনাদের জন্য খরচা করছে তার 3 গুণ থেকে 4 গুণ টাকা আবার ইনকাম করে নেবে। তাও যদি আপনি ভাবেন আপনি টাকা নেবেন, নিয়ে নিন ওদের টাকা লাস্ট বারের জন্য, কিন্তু ভেবে দেখুন কাকে ভোট দেবেন। যাকে ভোট দেবেন এই টাকা আপনাদের ক্ষেত্রেই খরচা হবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনাদের যা টাকা কেন্দ্রীয় সরকার থেকে আসবে তার বেশি টাকা খরচা হবে। কারণ আমি জানি টাকা আরও বিভিন্ন অন্যান্য সংস্থান থেকে কিভাবে আনা যায়। বিশ্ব ব্যাংক থেকেও আনা যায়, বিশ্বের অন্যান্য দেশ থেকেও আনা যায়। সমস্ত কর্পোরেট ইন্ডাস্ট্রির যেটা বিভিন্ন রকমের ফান্ড আছে সোশ্যাল ওয়ার্ক করার জন্য, সেখান থেকেও আনা যায়। ইচ্ছা থাকলে টাকা আনার অনেক রাস্তা আছে। শুধু দোষ দিলেই হবে না কেন্দ্রীয় সরকার দেয় না। কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন উঠাবেন না, লোকসভাতে যাবেন না, তো কেন্দ্রীয় সরকারে যদি আপনি গিয়ে একটা কেন্দ্রের এমপি প্রশ্ন না উঠায়, মুখ্যমন্ত্রী এখান থেকে যতই চিৎকার করুন, লোকসভা স্পিকার সেই কোশ্চেনটাকে কখনোই অন রেকর্ডে আনবেন না। অন রেকর্ডে তখনই আসবে যখন এখানের কোনো এমপি গিয়ে সেই প্রশ্নটাকে ওখানে রেকর্ড করাবে। তখন সরকারের মন্ত্রী সেটাতে তার কমেন্ট দিতে বাধ্য হবে, সেটাতে তার উত্তর দিতে বাধ্য হবে। সেটাই লোকসভার নিয়ম। কিন্তু এমপিরা লোকসভাতে যাবেন না, বলবে আমাদের মুখ্যমন্ত্রী উন্নতি করবেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রের টাকা পাবেনই না যদি লোকসভাতে গিয়ে সেই ঘাটালের সমস্যাকে, সেই প্রবলেমটাকে আপনি ওখানে অন রেকর্ডে না তুলে ধরেন। তাই এবারে আমার অনুরোধ, ফিল্মি রোহার আমাদের দরকার নেই। সৎ, সাহসী, সংগ্রামী, মানুষের জন্য জীবন দিতে রাজি এমন সৈনিকের মতো প্রার্থী, যে রিটায়ার্ডের টাকা নিয়ে ভোটে আপনাদের জন্য যতটুকু পারছে খরচা করছে। সে কোনো পার্টির টাকা খরচা করছেন না, পারলে হিসাব মিলিয়ে দেখবেন। অনেকে বলেছেন যে শাসক দলের গুন্ডামি এবং কেন্দ্রীয় সরকারের ক্ষমতা থাকা এই গুন্ডাদের সাথে রাজনীতির পথে অনেক রিস্ক আছে। আমি ওদের বলে দিয়েছি, আমার এই জীবনটা আগেই আমি দেশের জন্য লিখিতভাবে সই করে দিয়েছিলাম। 18 বছর বয়সে সেনাবাহিনীতে জয়েন করেছিলাম। তাই এই জীবন এখন ঘাটাল মানুষের জন্য, এটা আমার বোনাস পাওয়া জীবন। 20 বছর সৈন্যতে থাকা অবস্থায় যখন বোম্বে হায়ে ভীষণ আগুন লাগে, তখন তাদের কর্মীদেরকে জলের মধ্যে ডুবতে দেখেছি। তখন আমরা মাঝ সমুদ্রে জাম করে সারা রাত কাটিয়েছি, অনেকের জীবন বাঁচিয়েছি। তাই সৈনিকের জীবনে রিস্ক কোনো ব্যাপার নয়, ওটা তাদের ডেলি রুটিন। যেগুলো আরো অনেক ঘটনা আছে, সে কথা আমি বলতে পারবো না, কারণ সেনাবাহিনীর অনেক কথাই বলা যায় না, অনেক কথাই গোপনীয় রাখতে হয়। আরো অনেক কিছু আমরা কাজ করি যেগুলোর জন্য আমাদের অনেক রিস্ক নিতে হয়, অনেক রকমের কষ্ট সহ্য করতে হয়। যেখানে জীবন মৃত্যুকে আমরা সামনে সামনে দেখতে পাই, যেখানে মনে হয় না আবার আমরা ঘরে ঘুরে যাব, আবার আমরা এই পৃথিবীর আলো দেখব, সেই সব অনেক ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে। বাইরের লোক, কোনো সিনেমার হিরো, কোনো দুর্নীতিগ্রস্ত অফিসার সেই কথার এক্সপিরিয়েন্স কোনোদিন অনুভব করতে পারবে না। সেটা সৈনিকরাই জানে। সেই লাইফ থেকে আমরা ঘুরে এসেছি আপনাদের কাছে। আমাদের দেশের সর্বোচ্চ পোস্টে যিনি বসে আছেন তিনি নিজেকে চৌকিদার বলেন। আমি সেই চৌকিদার সম্বন্ধে আপনাদের দু কথা বলতে চাই। আমি বলি উনি চৌকিদার নয়, উনি খুব চালাক চৌকিদার। যদি কোনো চোরকে দেখতে পান সে অন্য পার্টির চোর, তাহলে তার বিরুদ্ধে সিবিআই লাগিয়ে দেন, তাকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেন। আবার যদি দেখেন সে চোর, চুরির পার্সেন্টেজ তার পকেটে দিয়ে তার দলে ঢুকে যাচ্ছে, তাহলে সে হয়ে যান সাধু, সে হয়ে যান খুব ভালো লোক। তখন সে আর চোর নয়, তখন তার বিরুদ্ধে কোনো সিবিআই নয়, তার বিরুদ্ধে কোনো মামলা নয়। এটা কি ভালো চৌকিদার? এটা খুব চালাক চৌকিদার, যাকে আমরা বলি শিয়ানা চৌকিদার। সেই শিয়ানা চৌকিদারের কথায় আপনারা আসবেন না। আমরা জানি ওদেরই দলের একজন
একজন পশ্চিমবঙ্গের হেড কয়েক বছর আগে বলেছিলেন যে একটি শাসক দলের মধ্যে 3টি এম আছে, ম দিয়ে শুরু যাদের নাম। সে একটা প্রথম মকে তো তিনি জেলে ঢুকিয়ে দিয়েছিলেন, দ্বিতীয় মকে যখন জেলে ঢুকাতে গেলেন সেই দ্বিতীয় ম ওদের দলে ঢুকে গেলেন। যেই ওদের দলে ঢুকে গেলেন তার বিরুদ্ধে আর কোনো কেস নয়, সে এখন ওদের দলের খুব সাধু মানুষ, খুব বড় নেতা। হয়তো কিছুদিন পরে তিনি পদ্মভূষণও পাবেন, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, হয়তো ভারতরত্নও পেয়ে যেতে পারেন। তাহলে এটা কি ধরনের চৌকিদার? আপনি খারাপ লোককে একভাবে দেখেন না, আপনি দোষী লোককে একভাবে দেখেন না। যে আপনার দলে চলে আসবে সে আর কোনো দোষী নয়। তাই তো আপনি দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারকে প্রার্থীও করে দেন, তাও ঘাটালের বুকে প্রার্থী করে দেন। এটা আপনার কি ধরনের চৌকিদারি সেটা আমি জানি, সেটা আপনি জানেন, সেটা আমাদের সাধারণ মানুষও জানে, সেটা আর কাউকে বলতে বাকি নেই। তাই এবারের মতো আপনাদের কাছে আমার অনুরোধ, এবারে আর কোনো রূপালী পর্দার হিরো, সিনেমার হিরো, কোনো দাগি ব্যক্তি, কোনো দাগি পুলিশ অফিসার, কোনো দাগি কোনো সরকারি ক্ষেত্রের অফিসার, তাদের হাতে আর ভোট নয়, তাদের হাতে আর এই ঘাটালকে তুলে দেবেন না। অনেকবার ঘাটালকে ওই রকম হাতে তুলে দিয়েছেন। তাই আমাকে চিনে রাখুন, আমি ডক্টর উজ্জ্বল কুমার ঘটক, ভারতীয় সেনার প্রতিনিধি, যে একজন ভারতীয় সেনার এক্স সার্ভিসম্যান, যে একজন ভারতীয় সেনা থেকে রিটায়ার্ড হয়ে আপনাদের কাছে এসেছে শিবসেনা পার্টির প্রতিনিধি হয়ে। তাকে তীরধনুক চিহ্ন দিয়ে আপনি জয়যুক্ত করুন। আমি জানি আমার কাছে টাকা নেই, অনেকেই বলে রাজনীতি মানে টাকার খেলা, টাকা না দিলে কখনো রাজনীতিতে ভোট পাওয়া যায় না। কিন্তু আমাদের ঘাটালের সমস্ত ছাত্রছাত্রীদের, সমস্ত ভালো লোকেদের, সমস্ত লোকেদের যারা এই ধরনের চৌকিদারকে সরাতে চান, এই ধরনের পিসি ভাইপোর পার্টিকে সরাতে চান, তাদের কাছে আমার অনুরোধ, তারা সব ভুলে যান। যে টাকা খরচা করতে পারছে না, যে আপনাদের হাতে টাকা তুলে দিতে পারছে না, তাকে কিন্তু আপনারা খারাপ ভাববেন না। আপনারা সেই লোককে ভোট দিন যে সত্যিকারের সৎ গরিব ঘরের, আপনাদের মতো গরিব ঘরের সন্তান, যে আজকে আপনার হাতে টাকা দিয়ে ভোট কিনতে পারছে না, কিন্তু আপনার কাছে একদিন আপনাদের সমস্যা তুলে নিয়ে একদিন লোকসভাতে ঝগড়া করে গোটা ঘাটালকে ভালোভাবে আগের মতো আপনাদের চোখে যেইভাবে দেখতে চান সেইভাবে তুলে নিয়ে আসতে পারবে, এক উন্নত ঘাটালকে আনতে পারবে, এক আমাদের ঘাটালের মহামনীষী বিদ্যাসাগর মহাশয়ের নামকে আগে বাড়াতে পারবে, এবং আমাদের যত সমস্যা ঘাটালের আছে তত সমস্যাকে ভালোভাবে আবার আপনাদের কাছে তুলে নিয়ে এসে আপনাদের কাছে সমস্যা সমাধান করে এক সুন্দর ঘাটালকে আপনাদের হাতে তুলে দিতে পারবে। সেই লোককে ভোট দিন। আমি একজন এক্স সার্ভিসম্যান হয়ে, একজন প্রাক্তন সমরকর্মী হয়ে আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করছি, আমি আপনাদের ছেড়ে কোনো দিন যাব না। আমার কোনো ভিআইপি কালচার দরকার নেই, আমার কোনো লাল বাত্তি বালি গাড়ি দরকার নেই, আমার কোনো পুলিশ কর্মীর সুরক্ষা দিয়ে এরকম লাইফের দরকার নেই। আমি আপনাদের সাধারণ মানুষের মতো হয়ে থাকবো। এক নতুন নেতাকে দেখতে পাবেন, এক নতুন প্রতিনিধিকে দেখতে পাবেন যে কীরকম হওয়া উচিত আপনাদের প্রতিনিধি। যেইভাবে আপনারা চেয়েছেন সেইভাবে মানুষকে দেখতে পারবেন। তাই এবারে সব কিছু ভেবে আপনাকে ডিসিশন নিতে হবে, আপনাকে ভাবতে হবে আপনি কিভাবে কোন জায়গায় ভোট দেবেন। যাকে ভোট দেবেন তার পার্টি দেখতে যাবেন না, এটা আমার আপনাকে অনুরোধ। সেই ব্যক্তিকে দেখুন, সেই ব্যক্তি আপনার উপযুক্ত কিনা। পার্টি আপনার পাশে আসবে না, ব্যক্তি আপনার পাশে আসবে। যাকে আপনি ভোট দিয়ে লোকসভায় পাঠাচ্ছেন সে আপনার পাশে আসবে। তাই তাকে দেখে, তার সম্বন্ধে জেনে তাকে ভোট দিন। ফাইনালি আপনাদের অসংখ্য, আপনাদের অশেষ ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম জানাচ্ছি। অনুগ্রহ করে তীরধনুক চিহ্নে ভোট দেবেন। তীরধনুক আমার পার্টির, যে বর্তমানে আমি শিবসেনা পার্টির প্রার্থী, সেই তীরধনুক চিহ্নে ভোট দেবেন। আমি শিবসেনার প্রার্থী হয়ে আপনাদেরকে আমি এখানে সেবা করতে চাই, সেই সুযোগ আমাকে দিন। একটা সৈনিককে, যে কার্গিল যুদ্ধের সৈনিক, যে এলটিটির যুদ্ধের সৈনিক, যে বিভিন্ন রকমের সেনা অপারেশনের সৈনিক, সেই ঘাটালের গর্বের সাথে সেই সৈনিককে আপনি ভোট দিন এবং তাকে শিবসেনার প্রার্থী হিসাবে তীরধনুক চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি কথা দিচ্ছি, আমি যেমন একটা সৈনিক তার ডিউটি প্লেস থেকে ছেড়ে যায় না, চাই ঝড় আসুক, চাই ঝঞ্ঝাট আসুক, চাই বরফিলা তুফান আসুক, চাই যাই আসুক, চাই মরেই যাক সে বন্দুকের গুলিতে বা প্রাকৃতিক বিপর্যয়ে, সে তার প্লেস ছেড়ে যায় না। তেমনি যদি আমি ভোটে জিতি, 5 বছর আমি ঘাটাল ছেড়ে কোথাও যাব না। যদি কোথাও যাই সেটা 100% লোকসভার অধিবেশনে আমি সেখানে অ্যাটেন্ডেন্স দিতে যাব, পার্লামেন্টে ঘাটালের সমস্যা নিয়ে যুদ্ধ করতে যাব, ঘাটালের সমস্যার জন্য টাকা আদায় করতে যাব, এবং যেভাবেই হোক কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার দুজনের কাছ থেকে টাকা আদায় করে আমি ঘাটালকে ডেভেলপ করবই। এবারের সমীক্ষা থেকে তো আপনারা দেখেছেন কেন্দ্র সরকারে সেই আবার এনডিএ গভর্নমেন্ট আসবে, কিন্তু আর বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, সেটা সার্ভেতেই দেখা যাচ্ছে। সুতরাং তার শরিক দল, যে নেক্সট শরিক দল শিবসেনা, তার কথা বিজেপিকে শুনতেই হবে। সুতরাং আমাকে যদি আপনারা পাঠান, আমি কোনো অপোজিট পার্টির এমপি হয়ে ওখানে যাচ্ছি না যে যারা সরকারের মধ্যে থাকতে পারবে না, আমরা সরকারের হিস্সা থাকবো। সুতরাং আপনাদের সমস্যার সমস্ত টাকা আমি আদায় করতে পারবো, এটা আমি কথা দিচ্ছি। তাই আমাকে সুযোগ দিন এবং ঘাটালের সমস্ত সমস্যা
যেটা বন্যার সমস্যা, যেটা ঘাটালে রেলে পরিবহনের সমস্যা, যেটা উচ্চশিক্ষার সমস্যা, যেটা শিল্পের সমস্যা, এখানে বেকার ছেলেদের সমস্যা, এখানে গরিব চাষি খেটে খাওয়া মানুষের সমস্যা, সেই সমস্ত সমস্যার সমাধান করার জন্য সংগ্রাম করে আদায় করে আপনাদের জন্য যতটা পারি করব। তার জন্য যাই হোক, আমার জীবন যাক, আমার সব কিছু যাক, তাতে কোনো আমার যায় আসে না। তাই আমাকে ভোট দিয়ে, আমাকে তীর ধনুক চিহ্ন ভোট দিয়ে শিবসেনাকে জয়যুক্ত করে আমাকে একবারের মতো, আপনাকে একবারের মতো আমি বলছি, একবারের মতো আমাকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ দিন। তারপর দেখবেন যে সৈনিক আপনাদের জন্য কি করেছে। আগে যারা করেছে তাদের সঙ্গে হিসাব মিশিয়ে দেখে নেবেন যে তাদের থেকে আমি বেশি করেছি, তাদের থেকে বেশি আপনাদের পাশে থেকেছি, তাদের থেকে সবসময় আপনাদের পাশে থেকেছি কিনা, আপনাদের কথা ভেবেছি কিনা। জয় হিন্দ, জয় হিন্দুস্তান, জয় ভারত মাতা, জয় পশ্চিমবঙ্গ, জয় শিবসেনা, জয় শিবসেনা। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।